এটা মূলত ওই সময়কার মুজিববাদী ছাত্রলীগ। শেখ মুজিবুর রহমানের লেজ হইয়া কাজ করার জন্য, পাকিস্তানের এনএসএফ বাহিনীর মতো কাজ করার জন্য বাংলাদেশে তারা একটা গুন্ডা বাহিনী তৈরি করেছিল, যেটার নাম তারা বাংলাদেশ ছাত্রলীগ নামে আপনাদের সামনে পরিচিত করিয়ে দিয়েছে। কিন্তু ছাত্রলীগের ইতিহাস সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, 52, 62, 66, 69 গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। এবং পাকিস্তান পরবর্তী বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগের মতো, মানে ছাত্রলীগ এর মতো এত বড় ছাত্র সংগঠন আন্দোলন গড়ে আসলে ওঠে। তো সেই ঐতিহ্যবাহী একটা ছাত্র সংগঠন, সেটার একটা রূপ জাগপা ছাত্রলীগ। এই অনুষ্ঠানে আজকে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো এই যে বললাম, ছাত্র সংগঠনগুলো তারা আন্দোলন সংগ্রাম করার ধারাবাহিকতায় আমরা 24 গণ অভ্যুত্থানে এসে পৌঁছেছি। এই 24 গণ অভ্যুত্থানে পৌঁছানোর পরবর্তীতে আমরা যে মোটা দাগে যে জটিল আলাপগুলোর মধ্যে পৌঁছে যাচ্ছি, তার মধ্যে একটা অন্যতম, এটাকে বিপ্লব বলবো নাকি গণ অভ্যুত্থান বলবো, এটা নিয়ে আমাদের বড় একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গেছে। কেউ কেউ একদম ব্যানারে লিখে ফেলে যেটা বিপ্লব, কোনো ক্রমের থেকে আর পিছনে যাওয়ার সুযোগ নেই, যারা অভ্যুত্থান করে তারা এর সময়। আর যারা এটাকে গণ অভ্যুত্থান বলে, যে বিপ্লবের নামে দেশকে অস্থিতিশীল করার জন্য বিশাল ষড়যন্ত্রে তারা লিপ্ত। এই ষড়যন্ত্রের আলাপ যখন দেখি না, তখন আমরা একটু কাছাকাছি সময়ের ঘটনা দেখতে পাই। যে মোহাম্মদ মুইজু সরকার মালদ্বীপে ভারত বিরোধী এমন রাজনীতি সে করেছে যে ওই ভারত বিরোধীটাই তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, ওই দেশের প্রধান করেছে। তো মুইজু সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য প্রায় 60 লক্ষ মার্কিন ডলার ইনভেস্ট করেছে। তার নথিপত্র ওয়াশিংটন পোস্ট সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। ভারত মানে মালদ্বীপ কতটুকু একটা রাষ্ট্র, সেখানে যদি ভারতের এই ধরনের নগ্ন হস্তক্ষেপ থাকে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের চারপাশে মানে 3 পাশে যেইভাবে ভারত আষ্টে পৃষ্ঠে লেগে আছে, আমাদের এখানে সেই ইদ্রামি নোংরামি ভারত করছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের জায়গা থেকেই কোনো একটা কমন বিষয়ে মতবিরোধ তৈরি করে দেওয়া, এবং সেই মতবিরোধ তৈরি করে দিয়ে তাদের ওখানে দেখবেন মালদ্বীপের সেই রিপোর্টটা যদি আপনারা দ্রুত শহরের পত্রিকায় এসেছে দেখেন, যে সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠনগুলোকেও তারা টাকা দিচ্ছে যাতে মুইজু সরকারকে তারা নামাতে পারে। বাংলাদেশ আরো স্বার্থের জায়গা, করিডোর, তারপরে হচ্ছে আমাদের এই যে কি বলে ট্রানজিট, যত আমাদের নদী ন্যায্য হিস্সা, আমাদের দেশের বাজার বানানো খারাপ না, মুক্ত বাজার অর্থনীতিতে সবাই জায়গাতে বিক্রি করবে, কিন্তু আমাদের রহিমা লুকাস নিয়ে তারা কি করেছিল দেখেছিলাম না, কিভাবে আটকে দিচ্ছিল। কিন্তু ওদের পণ্য, ওদের কালচার আমরা আপনারা গ্রহণ করে ফেলেছি। তো আমি আসলে বলতে চাচ্ছি, এই সমস্ত জায়গাগুলোকে ঘিরে যখন ষড়যন্ত্রের আলাপ থাকে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কোন রাজনৈতিক দল বিগত দিনে কাজ করেছে প্রকাশ্যে এবং গোপনে। ভারতের সুজাতা সিং এসে এরশাদকে চাপ দিয়ে বলেছিল অমুক পন্থীরা ক্ষমতায় যাবে, অতএব তোমাকে নির্বাচনে যেতে হবে। এর মানে আছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। কিভাবে আমরা ঠেকাবো? ওয়াকারুজ্জামান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক, খুবই সম্মানিত ব্যক্তি, ওনাকে সম্মান করে না এরকমের মনে হয় যে কোনো দলের লোক থাকতে পারে না, একমাত্র আওয়ামী লীগের মতো ওই রকমের বাজে দলের, এত বাজে দলের লোক ছাড়া। তার ওখানে গেলেন, বললেন সৌজন্য সাক্ষাৎ, 40 মিনিটের কথা বললেন, কেউ জানে না। ওয়াকারুজ্জামান সাহেব যদি এখন রেডিও টেলিভিশন সেন্টারগুলোকে দখল করে গিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর অশেষ রহমতে করুণায় আমরা ক্ষমতা দখল করলাম, তো কি হবে? হবে এটাই যে বাংলাদেশের অসংখ্য মানুষ তার সমর্থনে রাস্তায় মিছিল নিয়েও নামতে পারে, এই ধরনের মানসিকতা অপোষণ করে। এবং দেখবেন জামায়াতের আমির সাহেবরা বললেন যে দেশপ্রেমিক শক্তি পরীক্ষিত দেশে সেনাবাহিনী আর হচ্ছে ওনা, আর কেউ নেই, মানে আমরা ভাই শাসি। তাই এই যে আলাপগুলো, এর মানে হচ্ছে ষড়যন্ত্র বাহির থেকে করে, আর সেই ষড়যন্ত্র পুরোটা আমাদের দেশে সাজে, আর সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে সাংবিধানিক, আইনি এবং মনস্তত্ত্বগত যথেষ্ট পরিস্থিতি আমাদের রয়েছে। তো কিভাবে মোকাবেলা করব? ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ একটা আলাপ। ওখানকার যে ভিসি তিনি বললেন যে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, খুবই ভালো আলাপ। ডাকসু নির্বাচন নিয়ে কি কথা? যদি এখন ডাকসু নির্বাচন দেওয়া হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় দল তাদের ছাত্র সংগঠন প্রভাব বিস্তার করবে, অথবা আমাদেরকে আগে দিতে হবে, আর তারা ওইটা দিতে চাচ্ছে না, পরে হবে। তো মানে ওইরকমই একটা কিছু। এর মানে প্রতি বছর ডাকসু নির্বাচন করতে গেলে সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট লাগবে। আমাদের দেশের কাঠামোগত কারণেই স্বৈরাচারী
এবং ফ্যাসিস্ট মানসিকতায় আমরাও তৈরি হয়েছি। তার কারণ কি দেখবেন, গণতন্ত্র এত ভালো জিনিস, ইউরোপ আমেরিকায় এত ভালোভাবে গণতন্ত্র চলে, আর আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা এরকম ফ্যাসিস্ট হয়ে ওঠে। তার মানে হচ্ছে আমরা ভালো। বাংলাদেশের জনগণ যদি ভালো হইতো তাহলে ইউরোপ আমেরিকার মতো গণতন্ত্র চলতো না। চলছে না কেন? এরকম প্রচার আছে না, বাংলাদেশের মানুষ খারাপ, বাঙালি এরা কোথায় ভালো হবে না, মানে এরা ইউরোপে যে খুব ভালো করতেছে, আমাদের এখানে ভালো হচ্ছে না, এটা প্রচার একদম এস্টাবলিশড আমাদের সবার মধ্যে। কিন্তু ব্যবস্থাটা কি আমরা কখনো বিচার বিশ্লেষণ করে দেখেছি যে ইউরোপের গণতন্ত্র হচ্ছে পরস্পরের মতকে শ্রদ্ধা দেওয়া, জনমতকে শ্রদ্ধা দেওয়া এবং জবাবদিহিতার একটা কাঠামো। আর আমাদের দেশের সরকার ব্যবস্থা কাঠামোটা হচ্ছে এমন, একবার ক্ষমতায় গিয়ে যা খুশি তাই করতে পারে, তারপর রিকল করা তো দূরের কথা, ওর বিরুদ্ধে কথা বললে সেখানে আইনাগর তৈরি করে আমাদেরকে সেখানে ধ্বংস একদম শেষ প্রান্তে নিয়ে যায়। তাহলে আমাদের ব্যবস্থা নিয়ে আলাপ করতে হবে। আসলে না, মনস্তত্ত্বগত দিক থেকে, উন্নত চিন্তার দিক থেকে ইউরোপ আমেরিকা পাশ্চাত্যের থেকে আমরা মোটেই কম নয়, বরঞ্চ আমাদেরকে ওটা শিখাতে বাধ্য করেছে যে ওরাই একমাত্র ভালো, বরঞ্চ আমরা পিছনে।